হ্যালো স্টুডেন্ট, আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব তোমাদের ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারে যারা যারা ইকোনমিক্স সাবজেক্টটা নিয়েছো। তোমরা তো জানো ইকোনমিক্সে তোমাদের যে কটা চ্যাপ্টার আছে, তোমাদের ইকোনমিক্সের টোটাল কটা ইউনিট আছে? তোমাদের ইকোনমিক্সের টোটাল 6টা ইউনিট আছে। তো আমরা প্রতিদিন এক একটা করে ইউনিট আমরা কভার করিয়ে দেবো, ঠিক আছে? প্রতিদিন এক একটা করে ইউনিট কভার করে দেবো। আজকে আমরা ইউনিট 1টা কভার করাবো, ঠিক আছে? আজকে আমরা ইউনিট 1টা কভার করাবো। যেই ইউনিট 1 থেকে তোমাদের এক্সামে তোমার কত নাম্বার আসবে? 4 মার্কস আছে, ঠিক আছে? 4 মার্কস আছে ইউনিট 1, ঠিক আছে? ইউনিট 1 থেকে তোমাদের এক্সামে কত নাম্বার থাকবে? 4 মার্কস থাকবে, ঠিক আছে? তো চলো, আর সময় নষ্ট না করে আমি করিয়ে দিই। এমসিকিউ গুলো এক একটা করে বলছি, তোমরা দেখে নাও, ঠিক আছে? তোমাদের আর এই এই এমসিকিউ গুলো তোমরা নিশ্চয়ই জয়দেব সরকার দেবজেন সরকারের বইটা, এই বইটার পেছনে আছে এমসিকিউ, সেইগুলো নিয়ে আমরা ডিসকাশন করে দিচ্ছি, ঠিক আছে? ফার্স্ট কোশ্চেন বলছে ওয়েলথ অফ নেশনস। এই বইটার লেখককে, ওয়েলথ অফ নেশন বইটার লেখক হচ্ছে স্মিথ, ঠিক আছে? এই বইটার লেখক হচ্ছে স্মিথ। নেক্সট, সঠিক বিবৃতি নির্বাচন করো। এর মধ্যে কারেক্ট অ্যান্সার কোনটা হতে পারে? মানুষের অভাব সীমাহীন, হ্যাঁ এটা ঠিক। সম্পদের পরিমাণ সীমিত, ঠিক, ঠিক আছে? তাহলে যে সম্পদের বিকল্প ব্যবহার আছে, ঠিক। তার মানে কারেক্ট অ্যান্সার হবে সবগুলোই ঠিক। 3 নম্বর, কাকে অর্থবিদ্যার জনক বলা হয়? অ্যাডাম স্মিথকে আমরা অর্থবিদ্যার জনক বলে থাকি, ফাদার অফ ইকোনমিক্স, ঠিক আছে? অ্যাডাম স্মিথ। এবার বলছে প্রিন্সিপাল অফ ইকোনমিক, এই বইটার লেখককে? প্রিন্সিপাল অফ ইকোনমিক্স এই বইটার লেখক হচ্ছে মার্শাল, ঠিক আছে? 4 নম্বর, নেচার অ্যান্ড সিগনিফিকেন্স অফ ইকোনমিক সায়েন্স। নেচার অ্যান্ড সিগনিফিকেন্স অফ ইকোনমিক সায়েন্স, ঠিক আছে? এই বইটার রচয়িতাকে বা এই বইটার লেখককে? এটা হবে রবিনস, ঠিক আছে? রবিনস। নেক্সট, নিচের কোনটি সঠিক? মাইক্রোস, মাইক্রোস, মাইক্রোস মানে ছোট বা ক্ষুদ্র। ম্যাক্রোস বৃহৎ বা বড়। ঠিকই আছে, দুটো লাইন ঠিক, দুটো লাইনের মানে পুরো ঠিক, কোনো সমস্যা নেই। তাহলে সেটেরিস পারিপাস এর অর্থ হলো অন্যান্য বিষয় অপরিবর্তিত অবস্থায়। একদম ঠিক, অন্যান্য আদার থিংস রিমেইন কনস্ট্যান্ট যেটাকে আমরা বলি, ঠিক আছে? অন্যান্য সকল বিষয় অপরিবর্তিত অবস্থায়, এটাও ঠিক লাইন লেখা আছে। তার মানে নিচের কোনটি সঠিক? কারেক্ট অ্যান্সার হবে সবগুলোই ঠিক। নেক্সট বলছে নিচের কোনটি ব্যষ্টিগত অর্থনীতির বিষয়বস্তু নয়? ব্যষ্টিগত অর্থনীতিকে ইংরেজিতে বলা হয় মাইক্রো ইকোনমিক্স। এর মধ্যে কোনটা মাইক্রো ইকোনমিক্স এর পার্ট নয়? ঠিক আছে, অর্থাৎ কোনটা মাইক্রো ইকোনমিক্স আসে না? উৎপন্ন দ্রব্যের দাম নির্ধারণ তত্ত্ব, এটা অবশ্যই মাইক্রো ইকোনমিক্স এর বিষয়, ঠিক আছে? তো উপাদানের দাম নির্ধারণ তত্ত্ব, ঠিক আছে, এটাও মাইক্রো ইকোনমিক্স এর বিষয়। কল্যাণমূলক অর্থনীতির তত্ত্ব, এটাও মাইক্রো ইকোনমিক্স বিষয়। আয় ও নিয়োগ তত্ত্ব, এটা হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স এর একটা চ্যাপ্টার। ম্যাক্রো ইকোনমিক্স এর একটা চ্যাপ্টার হচ্ছে আয় ও নিয়োগ তত্ত্ব, ঠিক আছে? ইনকাম এন্ড এমপ্লয়মেন্ট থিওরি, যেটা যেটা কেইনস আলোচনা করেছিল, ঠিক আছে? যেটা কেইনস আলোচনা করেছিল, ঠিক আছে? আয় ও নিয়োগ তত্ত্ব, এটা হচ্ছে মাইক্রো ইকোনমিক্স এর পার্ট নয়, এটা ম্যাক্রো ইকোনমিক্স এর পার্ট। 8 নম্বর, নিচের কোনটি উৎপন্ন দ্রব্যের দাম নির্ধারণ তত্ত্বের একটি উপাদান? এর মধ্যে কোনটা দাম নির্ধারণ তত্ত্বের একটা উপাদান? ঠিক আছে, দাম নির্ধারণ তত্ত্বের যে উপাদানগুলো আছে, চাহিদার তত্ত্ব ঠিক, উৎপাদন ও ব্যয় তত্ত্ব ঠিক, বাজারের তত্ত্ব, অর্থাৎ দাম নির্ধারণ তত্ত্বের উপাদান এইগুলোই, এইগুলোই দাম নির্ধারণ তত্ত্বের উপাদান। মানে কারেক্ট অ্যান্সার হচ্ছে উপরের সবগুলি। 9 নম্বর, 9 নম্বর কি বলছে? বলছে উৎপাদন হলো বিনিময়ের মাধ্যমে উপযোগিতা সৃষ্টি। উৎপাদনের এই সংজ্ঞাটি, এই উৎপাদনের এই সংজ্ঞাটা কি? বিনিময়ের মাধ্যমে। দেখো, উৎপাদন কাকে বলে? বিনিময়ের মাধ্যমে উপযোগিতা সৃষ্টি করাকে উৎপাদন বলে। এটা উৎপাদনের নয়া ধ্রুপদী সংজ্ঞা, নিউ ক্লাসিক্যাল থিওরি, নিউ ক্লাসিক্যাল থিওরি, ঠিক আছে? এটা হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট, উৎপাদন একটি সামাজিক কাজ যার উদ্দেশ্য হলো কোনো বস্তুকে এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তরিত করা, ঠিক আছে? প্রোডাকশন বা বলতে পারো উৎপাদন হলো একটা সামাজিক কাজ, ঠিক আছে, যার উদ্দেশ্য হলো কোনো বস্তুকে একটা অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তরিত করা, কনভার্ট করা। উৎপাদনের এই সংখ্যাটি হচ্ছে ধ্রুপদী সংখ্যা, ঠিক আছে? আগেরটা বললাম নয়া ধ্রুপদী সংখ্যা, এটা বললাম ধ্রুপদী সংখ্যা। যে দেশে যত বেশি মূল্যবান ধাতু বা ধনরত্ন থাকবে, যে দেশে, যেই কান্ট্রিতে যত বেশি মূল্যবান ধাতু
বা ধনরত্ন থাকবে, সে দেশ হবে তত বেশি সমৃদ্ধশালী। ঠিক আছে, বলছে যে দেশে যত বেশি মূল্যবান ধাতু বা ধনরত্ন থাকবে সেই দেশ হবে তোমার তত বেশি সমৃদ্ধশালী। এই ধরনের চিন্তাবিদদের কি বলা হয়? প্রকৃতিবাদী, সঞ্চয়বাদী, আহ ঠিক আছে, প্রকৃতি বলছে প্রকৃতিবাদী, সঞ্চয়বাদী, বাণিজ্যবাদী কোনোটাই নয়। এটার অ্যান্সার হবে বাণিজ্যবাদী। বাণিজ্যবাদী। ঠিক আছে, নেক্সট বলছে উপকরণের পূর্ণ নিয়োগ ঘটিয়ে কোন দেশ দুটি দ্রব্যের মধ্যে, উপকরণের পূর্ণ নিয়োগ ঘটিয়ে, ঠিক আছে, বলছে উপকরণের পূর্ণ নিয়োগ ঘটিয়ে, ঠিক আছে, কোন দেশ দুটি দ্রব্যের যে সমস্ত বিকল্প সমন্বয় তৈরি করতে পারে তাদের সঞ্চার পথকে কি বলা হয়? দেখো, তাদের সঞ্চার পথকে কি বলা হয়? মোট উৎপন্ন রেখা। কোনোদিন বলা হয় না মোট উৎপন্ন রেখা, মোট উৎপাদন রেখা না, না। তারপর সম উৎপাদন রেখা না, এটাও হবে না। এটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। ঠিক আছে, উৎপাদন সম্ভাবনা রেখা। ঠিক আছে, কারেক্ট অ্যান্সার হবে উৎপাদন সম্ভাবনা রেখা। নেক্সট, দাম ব্যবস্থার আর একটা নাম কি? দাম ব্যবস্থার অপর একটা নাম হলো বাজার ব্যবস্থা। বাজার ব্যবস্থা, তাহলে হয়ে গেল। এইবার দেখো কিছু শূন্যস্থান পূরণ আছে, কিছু শূন্যস্থান পূরণ আছে। তো শূন্যস্থান পূরণ গুলো করছি। ড্যাশ হলো উৎপাদনের উৎপাদিত উপাদান। তো উৎপাদনের উৎপাদিত উপাদান কি? মূলধন। এখানে লিখে দিচ্ছি, মূলধন হলো উৎপাদনের উৎপাদিত উপাদান, অর্থাৎ ক্যাপিটাল। অর্থাৎ ক্যাপিটাল, ক্যাপিটাল হলো উৎপাদনের উৎপাদিত উপাদান। নেক্সট, যে কোনো সমাজে, যে কোনো সমাজে সম্পদের পরিমাণ, যে কোনো সমাজে, ঠিক আছে, যে কোনো সোসাইটির সম্পদের পরিমাণ কি হয়? সীমিত হয়, সীমিত। কারেক্ট অ্যান্সার হবে সীমিত। নেক্সট, নয়া ধ্রুপদী মত অনুযায়ী উৎপাদন হলো বিনিময়ের মাধ্যমে উপযোগ সৃষ্টি বা উপযোগিতা সৃষ্টি, যাই বলো। নেক্সট, উৎপাদনের প্রাকৃতিক উপাদান হলো, উৎপাদনের প্রাকৃতিক উপাদান কি? জমি। তোমরা এটা নিশ্চয়ই জানো, উৎপাদনের চারখানা উপাদান, একটা জমি, শ্রম, মূলধন, আর হচ্ছে সংগঠন বা উদ্যোক্তা, যাই বলা হয়। তো জমির প্রাকৃতিক উৎপাদনের প্রাকৃতিক উপাদান কি? জমি। অর্থনীতি হলো মানুষের দৈনন্দিন কাজকর্মের আলোচনা। এই মতটা কে দিয়েছে? এই মতটা কে দিয়েছে? প্রফেসর অ্যালফ্রেড মার্শাল। লেখো প্রফেসর অ্যালফ্রেড, অ্যালফ্রেড মার্শাল। তো চিন্তা করে বিষয় নেই, এই যে এখানে যে ফিল দ্য ব্ল্যাঙ্ক বা শূন্যস্থান পূরণ দিয়েছি, তোমার পরীক্ষায় শূন্যস্থান পূরণ দিলেও চারখানা অপশন দেবে। ঠিক আছে, এখানে অপশন দেয়নি। ঠিক আছে, চারখানা অপশন দেবে। অর্থনীতি হলো সম্পদের বিজ্ঞান, এই কথাটা কে বলেছে? অ্যাডাম স্মিথ। অ্যাডাম স্মিথ, এই কথাটা কে বলেছে? অ্যাডাম স্মিথ। নেক্সট, সঙ্গীত শিল্পী অর্থ উপার্জনের জন্য গান করলে তাকে কি বলা হয়? সঙ্গীত শিল্পী, যারা সিঙ্গার, ঠিক আছে, তারা টাকা পয়সা কামানোর জন্য যে গান বাজনা করে তাকে কি বলে? তাকে বলে অর্থনৈতিক কাজ, তাকে বলা হয় অর্থনৈতিক কাজ। এখানে লিখবো অর্থনৈতিক কাজ। ঠিক আছে, কোন সাধু নিজের পরমার্থের জন্য, ঠিক আছে, জপ তপে লিপ্ত থাকলে, ঠিক আছে, তা তা হবে সেটা কি? অন অর্থনৈতিক কাজ, তাকে বলে অন অর্থনৈতিক কাজ। নেক্সট, বীজ থেকে যখন শস্য উৎপাদন, সরি তার আগে একটা কোশ্চেন ছিল, সূর্যের আলো, বাতাস, ঠিক আছে, এগুলো কি? এগুলো হচ্ছে অবাধ লভ্য দ্রব্য, এটাকে বলা হয় অবাধ লভ্য দ্রব্য। নেক্সট, বীজ থেকে যখন শস্য উৎপন্ন হয় তখন তা কি? বীজ থেকে যখন শস্য উৎপন্ন হয় তখন তা পরিমাণগত রূপান্তর। নেক্সট, ব্যাপক অর্থে জমি বলতে, ব্যাপক অর্থে জমি বলতে সমস্ত রকম প্রকৃতি দত্ত সম্পদকে বোঝানো হয়। প্রকৃতি দত্ত সম্পদকে বোঝানো হয়।
এবার বলছে জমির যোগান কি? জমির যোগান সীমিত। আমরা জানি জমির যোগান কি হয়, জমির যোগান সীমিত। তাহলে প্রকৃতিতে জমি তো লিমিটেড আছে, জমি চেষ্টা করলেও জমির যোগান কখনো বাড়াতে পারবে না। জমির যোগান যা আছে তাই, এটাকে তুমি কখনো বাড়াতে পারবে না। তাই বলতে হবে জমির যোগান সীমিত। নেক্সট, শ্রমের যোগান। শ্রমের যোগান কে দিয়ে থাকে? শ্রমের যোগান শ্রমিক দিয়ে থাকে। নেক্সট, মূলধনকে উৎপাদনের উৎপাদিত উপাদান, এই কথাটা কে বলেছে? বম ওয়ার্ক। ঠিক আছে, বম ওয়ার্ক। তারপর হচ্ছে ড্যাশ থেকে মূলধন সৃষ্টি হয়, উৎপাদন থেকে মূলধন সৃষ্টি হয়। এবার বলছে সত্য না মিথ্যা, ট্রু ফলস করতে হবে, ট্রু ফলস। অর্থনৈতিক কাজকর্মে অংশগ্রহণ করে কোনো ব্যক্তি অর্থ উপার্জন করে, এটা ফলস। ঠিক আছে, দেখো অর্থনৈতিক কাজকর্ম করে তুমি টাকা পয়সা কামাবে, অর্থনৈতিক কাজকর্ম থেকে কখনো টাকা পয়সা কামাতে পারবে না, তাই এটা হবে ফলস। নেক্সট, কোনো ব্যক্তির সব অভাব মেটানো সম্ভব, কোনোদিন সম্ভব নয়। একটা ব্যক্তির সমস্ত অভাব তুমি কখনো মেটাতে পারবে না, তাহলে এটাও হয়ে গেল ফলস। নেক্সট, আকরিক লোহা থেকে ইস্পাত উৎপাদন হলো গুণগত রূপান্তর, এটা ঠিক। এটা ঠিক, এটা ঠিক দিয়েছে, গুণগত রূপান্তর। মানে আগে আকরিক লোহা ছিল, সেটা ইস্পাত তৈরি হয়ে গেল, এটা কি গুণের চেঞ্জ হয়ে গেল, গুণগত রূপান্তর হয়ে গেল। ধ্রুপদী মত অনুযায়ী, ঠিক আছে, সেবা কার্য, বলছে ধ্রুপদী মত অনুযায়ী সেবা কার্য উৎপাদন নয়। ঠিক আছে, তো এইমাত্র আমরা কি বললাম? দেখো এখানে আমরা লিখালাম না, এখানে কি বললাম এটা ভালো করে দেখে নাও একবার। দেখো এখানে কি লেখা আছে? উৎপাদন হলো একটা সামাজিক কাজ। ঠিক আছে, উৎপাদন হলো একটা সামাজিক কাজ যার উদ্দেশ্য হলো কোনো বস্তুকে এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তরিত করা, এটা হচ্ছে ধ্রুপদী সংজ্ঞা ছিল। কিন্তু এখানে কি বলেছে? এখানে কিন্তু এটা বলেনি। এখানে বলেছে ধ্রুপদী মত অনুযায়ী সেবা কার্য উৎপাদন নয়। তো এটা তোমার কি হতে পারে? বলছে ধ্রুপদী মত অনুযায়ী সেবা কার্য উৎপাদন নয়, তাহলে এটা কি হবে? এটা বলো, ধ্রুপদী মত অনুযায়ী সেবা নয়। তাহলে তোমাকে তোমাকে জাস্ট করতে হবে ধ্রুপদী মানে উৎপাদন কাকে বলে, ধ্রুপদী মত অনুযায়ী কাকে বলে। বলছে এই কিছুক্ষণ আগে যেটা বললাম, উৎপাদন হলো একটা সামাজিক কাজ। উৎপাদন হলো একটা সামাজিক কাজ। ঠিক আছে, উৎপাদন হলো একটা সামাজিক কাজ যার উদ্দেশ্য হলো কোনো বস্তুকে এক অবস্থা থেকে আর একটা অবস্থায় রূপান্তরিত করা, এটা হচ্ছে উৎপাদনের ধ্রুপদী সংজ্ঞা। ঠিক আছে, আর ওরা বলেছে ধ্রুপদী মত অনুযায়ী সেবা কার্য উৎপাদন নয়। ঠিক তো? ঠিক তো, সেবা কার্য উৎপাদন নয়, তাহলে এটা কারেক্ট অ্যান্সার, রাইট হবে, সেবা কার্য উৎপাদন নয়। ঠিক বলেছে। অভিনেতা যদি কোনো পারিশ্রমিক ছাড়াই অভিনয় করে, ঠিক আছে, অভিনেতা যদি কোনো পারিশ্রমিক ছাড়াই অভিনয় করে, তাহলে তার নয়া ধ্রুপদী মতে উৎপাদন ফলস, এটা ফলস হবে। নেক্সট, জমির উৎপাদন ব্যয় নেই। বলছে জমির উৎপাদন ব্যয় নেই, এটাও ফলস হবে। সমস্ত জমি সমজাতীয়। সমস্ত জমি সমজাতীয় হয়, তিন ধরনের জমি দেখা যায়, প্রান্তিক জমি, প্রান্তিক উচ্চ জমি, প্রান্তিক নিম্ন জমি, বিভিন্ন রকমের জমি দেখা যায়। জমি বেসিক্যালি তিন রকমের জমি দেখা যায়। যেখানে বলছে সব জমি সমান জাতীয়, না, সব জমি সমান জাতীয় নয়। কোনো জমি বেশি উর্বর, কোনো জমি কম উর্বর, এরকম হয়। সব জমি সমজাতীয় নয়, তাহলে এটাও ফলস। নেক্সট, ব্যবহার অনুযায়ী একই দ্রব্য মূলধনী দ্রব্য ও আরেকটা কি ছিল, মূলধনী দ্রব্য আর একটা ভোগ্য দ্রব্য হতে পারে ব্যবহার অনুযায়ী। হ্যাঁ, ব্যবহার অনুযায়ী কোনো একটা দ্রব্য ভোগ্য দ্রব্য হতে পারে, মূলধনী দ্রব্য হতে পারে। ট্রু। অর্থনীতিতে টাকা কড়িকে মূলধন হিসেবে গণ্য করা হয়, এটাও সত্যি। ইকোনমিক্সে টাকা পয়সাকেই মূলধন বলা হয়। সংগঠন হলো একটা বিশেষ ধরনের শ্রম, এটাও সত্য। ঠিক আছে, সংগঠন উৎপাদনের ঝুঁকি গ্রহণ করে, সংগঠন উৎপাদনের ঝুঁকি গ্রহণ করে, কিন্তু শ্রমিককে কোনো ঝুঁকি গ্রহণ করতে হয় না, এটা ফলস। নেক্সট, অংশীদারি কোম্পানি, ঠিক আছে, অংশীদারি কোম্পানি প্রভৃতি হলো সংগঠনের বিভিন্ন রূপ, একদম ঠিক, একদম ঠিক। সংগঠনের যে রূপ হয়, এক মালিকানা কারবার, অংশীদারি কারবার, কোম্পানি, এগুলো সংগঠনের রূপের মধ্যে পড়ে। ঠিক আছে, এটা ট্রু। উৎপাদন সম্পূর্ণভাবে নিম্নমুখী হয়,
এটাও ট্রু। বলছে উপকরণের যোগান বাড়লে উৎপাদন সম্ভাবনাকে পা দিকে স্থান পরিবর্তন করে। এটা ফলস, এটা ফলস। এবার দেখো, এবার আরো কিছু কোশ্চেন আছে। নিচের কোনটি ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য নয়? এর মধ্যে কোনটা ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য নয়? ঠিক আছে তো, দেখো ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য কোনগুলো এগুলো জানতে হবে আমাকে। সম্পদের ব্যক্তিগত মালিকানা, এটা ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার মধ্যে পড়ে। উদ্যোগের স্বাধীনতা ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার মধ্যে পড়ে। আর ক্রেতার সার্বভৌমত্ব ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার মধ্যে পড়ে। কিন্তু ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য নয় কোনটা? কেন্দ্রীয় পরিকল্পনা কর্তৃপক্ষের অস্তিত্ব। কোন অর্থনীতিবিদ বাজার ব্যবস্থাকে অদৃশ্য হস্ত বলে চিহ্নিত করেছেন? অ্যাডাম স্মিথ। তাহলে ভারতে যে ধরনের অর্থ ব্যবস্থা দেখা যায় তাকে কি, দেখো ভারতবর্ষে আমরা মিশ্র অর্থ ব্যবস্থা দেখতে পাই, অর্থাৎ যেখানে সরকারি ক্ষেত্র এবং বেসরকারি ক্ষেত্রে সহাবস্থান লক্ষ্য করা যায় তাকে বলা হয় মিশ্র অর্থনৈতিক অবস্থা। আমাদের দেশ ভারতবর্ষ, এখানে সরকারি এবং বেসরকারি উদ্যোগ পাশাপাশি অবস্থান করে, তাই আমাদের ভারতবর্ষকে মিশ্র অর্থনীতির দেশ বলা হয়। তো কারেক্ট অ্যান্সার হবে মিশ্র অর্থনীতি। বলছে ধনতান্ত্রিক ব্যবস্থায় বিভিন্ন অর্থনৈতিক সমস্যার সমাধান হয়ে থাকে কিসের মাধ্যমে? বাজার ব্যবস্থার মাধ্যমে। নিচের কোনটি উন্নত অর্থনীতির বৈশিষ্ট্য? দেখো, যে দেশে উন্নত অর্থনীতি দেখা যাবে না, যে দেশের ইকোনমিক্স ডেভেলপ, সেখানে সেখানে পার হেড ইনকাম বেশি হবে। পার হেড ইনকাম মানে মাথা পিছু আয় বেশি হবে, এটা হবে কারেক্ট অ্যান্সার। যে দেশের অর্থনীতি উন্নত, যেমন তুমি দেখো ইউএসএ অর্থনীতি উন্নত, তাই ওই দেশের পার হেড ইনকাম অর্থাৎ মাথা পিছু আয় অনেক বেশি। তাহলে বুঝতে পারলে কি উন্নত অর্থনীতির বৈশিষ্ট্যের মধ্যে কোন? যে দেশের অর্থনীতি উন্নত হয় সে দেশের মাথা পিছু আয় বেশি হয়। কিন্তু যেই দেশের অর্থনীতি উন্নত হয় তাদের মূলধন কম থাকে, জনসংখ্যা বাড়তে থাকে, জীবনযাত্রার মান মানে কস্ট অফ লিভিং নিচের দিকে নামতে থাকে। বলছে সমাজতান্ত্রিক ব্যবস্থায় উৎপাদন সংক্রান্ত বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয় পরিকল্পনা কর্তৃপক্ষের মাধ্যমে। কিসের মাধ্যমে? পরিকল্পনা। এবার বলছে দক্ষতার সঙ্গে উৎপাদন সম্ভব হয়, উৎপাদন সম্ভব হয় কোন বিন্দুতে? ঠিক আছে, কোন বিন্দুতে? এটা এটা একটু আমার ডাউট আছে। ঠিক আছে, এটা মনে হচ্ছে এটা মানে উপরের কোনো বিন্দুতে হতে পারে, এই এ আর ডি এর মধ্যে হতে পারে, এটা আমার একটু ডাউট আছে। এটা পরে আমরা দেখে বলে দেবো, তোমরা যদি কারেক্ট অ্যান্সার জেনে থাকো তো বলো। ঠিক আছে তো, এটা একটু ডাউট লাগছে আমার। এ আর ডি এর মধ্যে হবে, এটা তো শিওর। এবার বলছে কোন অর্থনীতির তিনটি মৌলিক সমস্যা ড্যাশ থেকে উদ্বুদ্ধ হয়? কি থেকে অর্থনীতির মৌলিক সমস্যা? স্কারসিটি থেকে তৈরি হয়। স্কারসিটি বাংলাটা হচ্ছে উপকরণের দুষ্প্রাপ্যতা থেকে তৈরি হয়। বাজার ব্যবস্থাকে অ্যাডাম স্মিথ কি নামে আখ্যা দিয়েছেন? অদৃশ্য হস্ত বা অদৃশ্য হাত বলতে পারে। নেক্সট, বাজার ব্যবস্থার মূল প্রবক্তাকে অ্যাডাম স্মিথ। নেক্সট, গণতান্ত্রিক অর্থনীতিতে উপকরণ বন্টন হয় কিসের মাধ্যমে? গণতান্ত্রিক অর্থনীতিতে উপকরণ বন্টন হয় বাজার ব্যবস্থার মাধ্যমে। মার্কসের মতে কোন অর্থনীতি ড্যাশ স্তরের মধ্য দিয়ে যায়? ঠিক আছে, পাঁচটা স্তরের মধ্যে দিয়ে যায়। সমাজের বিকাশের ধারা ব্যাখ্যার ক্ষেত্রে মার্কসের মতবাদকে বলা হয় ঐতিহাসিক বস্তুবাদ। এবার শূন্যস্থান পূরণ দিয়েছে। ট্রাম্প ব্যবস্থাকে আমরা অদৃশ্য হস্ত বলি। বাজার ব্যবস্থা অদৃশ্য হস্ত নামেও পরিচিত। ড্যাশ অর্থ ব্যবস্থায় সরকারি ও বেসরকারি উদ্যোগের সহাবস্থান দেখা যায় মিশ্র অর্থ ব্যবস্থায়। নেক্সট, ড্যাশ অর্থ ব্যবস্থায় দাম ব্যবস্থার মাধ্যমে সমস্ত সমস্যার সমাধান হয়ে যায়। গণতান্ত্রিক অর্থ ব্যবস্থায় দাম ব্যবস্থার মাধ্যমে সমস্ত সমস্যার সমাধান হয়ে যায়। নেক্সট, ড্যাশ
তার দ্বন্দ্বমূলক বস্তুবাদের মাধ্যমে সমাজের বিকাশের ধারণাটি ব্যক্ত করেছে। কে কে করেছে? এটা কার্ল মার্কস। ঠিক আছে, কার্ল মার্কস। নেক্সট, সমাজতান্ত্রিক অর্থনীতিতে বাজার ব্যবস্থার স্থান গ্রহণ করে। সমাজতান্ত্রিক অর্থনীতি বাজার ব্যবস্থার স্থান গ্রহণ করে পরিকল্পনা কর্তৃপক্ষ। নেক্সট, ড্যাশ সম্পত্তির মালিকানা সমাজের সকল ব্যক্তি যৌথ হয়। ব্যক্তিগত সম্পত্তির মালিকানা। নেক্সট, সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় উৎপাদনের আহ উপাদানের মালিকানা হয় সামাজিক। ড্যাশ অর্থনীতি সরকারি ক্ষেত্র ও বেসরকারি ক্ষেত্রে সহাবস্থান করে মিশ্র মিশ্র অর্থনীতিতে। নেক্সট, ড্যাশ অর্থনীতি উন্নত অংশ এবং অনুন্নত অংশ পাশাপাশি অবস্থান করে। দ্বৈত অর্থনীতি, দ্বৈত মানে ডুয়াল ইকোনমিক্স। নেক্সট, ড্যাশ অর্থ ব্যবস্থায় ভৌগোলিক সার্বভৌমত্ব থাকে। কোন অর্থ ব্যবস্থায় ভৌগোলিক সার্বভৌমত্ব থাকে? ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায়। নেক্সট, যৌথ মালিকানাধীন উপকরণের অত্যধিক ব্যবহারকে কি বলা হয়? সাধারণ সম্পত্তির বিয়োগান্ত পরিণত। নেক্সট, ড্যাশ অনুযায়ী সম্পত্তিকে দুভাগে ভাগ করা যায়। বলছে কি অনুযায়ী সম্পত্তিকে দুভাগে ভাগ করা যায়? মালিকানা অনুযায়ী সম্পত্তিকে দুভাগে ভাগ করা যায়। নেক্সট, তিন ধরনের অর্থনৈতিক ব্যবস্থা লক্ষ্য করা যায়। গণতান্ত্রিক, গণতান্ত্রিক, সমাজতান্ত্রিক আর মিশ্রিত। বলছে মার্কসের মতে কোন সমাজ অর্থনৈতিক উন্নয়নের পথে পাঁচটি স্তরের মধ্যে দিয়ে যায়। পাঁচটি, আগেও ছিল এটা, পাঁচটি স্তরের মধ্যে দিয়ে যায়। বলছে উপকরণের দুষ্প্রাপ্যতা সকল দেশে একরূপ নয়, এটা সঠিক। অর্থনীতি তিনটি মৌলিক সমস্যায় অপ্রাচুর্য থেকে উদ্বুদ্ধ, এটাও সঠিক। ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থাকে আদেশ ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থাও বলে, এটা ঠিক নয়, ভুল। দাম ব্যবস্থাকে বাজার ব্যবস্থাও বলা হয়, এটা সঠিক। 5 নম্বর, অ্যাডাম স্মিথ বাজার ব্যবস্থাকে অদৃশ্য চক্ষু নামে আখ্যা দিয়েছেন, ভুল। অদৃশ্য চক্ষু না, অদৃশ্য হস্ত, অদৃশ্য হস্ত হবে। নেক্সট, সমাজতন্ত্রে ক্রেতার সার্বভৌমত্ব থাকে, ভুল। ধনতান্ত্রিক ব্যবস্থায় মুনাফার দিকে দৃষ্টি দেওয়া হয় না, এটা ভুল। গণতান্ত্রিক ব্যবস্থায় মুনাফার দিকে দৃষ্টি দেওয়া হয়। উৎপাদন শক্তি এবং উৎপাদন সম্পর্কের মধ্যে দ্বিতীয়টি বেশি গতিশীল, ঠিক আছে? এটা একটু দেখতে হবে, উৎপাদন শক্তি এবং উৎপাদন সম্পর্কের মধ্যে। বলছে উৎপাদন শক্তি এবং উৎপাদন সম্পর্কের মধ্যে দ্বিতীয়ত বেশি গতিশীল। এটা একটু দেখতে হবে, এটা ওটা শিওর নয়, এই অ্যান্সারটা সম্পর্কে কিন্তু শিওর নয়। নেক্সট, উন্নত দেশগুলিতে সঞ্চয়ের হার খুব বেশি থাকে, এটা সঠিক। উন্নত অর্থনীতিতে প্রাথমিক ক্ষেত্রের প্রাধান্য দেখা যায়, ঠিক আছে? এটা ভুল। এবার দেখো কি বলেছে, অর্থনৈতিক প্রসার বলতে কি বোঝায়? অর্থনৈতিক প্রসার, ঠিক আছে, অর্থনৈতিক প্রসার বলতে কি বোঝায়? ঠিক আছে, একটা হয় ইকোনমিক ডেভেলপমেন্ট, একটাকে বলা হয় ইকোনমিক গ্রোথ, ঠিক আছে? তো অর্থনৈতিক প্রসার বলতে আমরা কি বুঝি? নিট প্রকৃত জাতীয় উৎপাদন বৃদ্ধি। কি বললাম? নিট প্রকৃত জাতীয় উৎপাদন বৃদ্ধি। তাহলে কোন দেশের যদি নিট
প্রকৃত জাতীয় উৎপাদন বেড়ে যায়, ঠিক আছে, প্রকৃত জাতীয় উৎপাদন বেড়ে যায়, নিম্নমুখী জাতীয় উৎপাদন বেড়ে তার সম্পর্কে সেই দেশ অর্থনৈতিক প্রসার হয়েছে, অর্থনৈতিক প্রসার হয়েছে। বলছে যদি কোনো দেশের প্রকৃত জাতীয় আয় 5% বাড়ে আর জনসংখ্যা যদি 2% বাড়ে, তাহলে মাথাপিছু প্রকৃত আয় বৃদ্ধির হার কত? ইনকাম বেড়ে গেছে 5%, জনসংখ্যা বেড়ে 2%, তাহলে ভালো 3%। সেক্ষেত্রে অ্যান্সার হবে মাথাপিছু প্রকৃত আয় কত বাড়বে? 3%। নেক্সট, অর্থনৈতিক উন্নয়ন ঘটলে কি হবে? মাথাপিছু প্রকৃত আয় বাড়ার সাথে সাথে অর্থনৈতিক কাঠামোর পরিবর্তন ঘটবে। যদি জাতীয় আয় জনসংখ্যা অপেক্ষা বেশি হারে বাড়ে, জাতীয় আয় যদি বেশি বাড়ে, মানে শুনবে, মন দিয়ে শুনবে, দেখো আমাকে যদি বলে মাথাপিছু আয় বের করার ফর্মুলা কি, আমি বলবো জাতীয় আয়, ঠিক আছে, আমি বলবো জাতীয় আয়, তবে ইংলিশে বলে জাতীয় আয়কে ন্যাশনাল ইনকাম। কি বলবো? জাতীয় আয় ডিভাইডেড বাই জনসংখ্যা, মানে তোমার পপুলেশন। ন্যাশনাল ইনকামকে পপুলেশন, দেশের পপুলেশন দিয়ে ডিভাইড করে যেটা বেরোয় তাকে বলে মাথাপিছু আয়। বলছে জাতীয় আয় যদি বাড়ে, অর্থাৎ জাতীয় আয় আগে যা ছিল জাতীয় আয় বাড়লো, ঠিক আছে, জনসংখ্যার তুলনায় জাতীয় আয় যদি বেশি হারে বাড়ে, ঠিক আছে, তো তাহলে মাথাপিছু আয় কি হবে? অবশ্যই বাড়বে। সেক্ষেত্রে বাড়বে, এখানে কোনো সন্দেহ নেই। এমনি সিম্পল, একদম ইজি কোশ্চেন ছিল। বলছি যখন শ্রম, মূলধন প্রভৃতি উপাদান বেশি করে নিয়োগ না করে উৎপাদন বাড়ানো সম্ভব, তখন ড্যাশ উন্নতি ঘটেছে বলে বলা যেতে পারে। তাহলে কিসের উন্নতি ঘটেছে? সেক্ষেত্রে প্রযুক্তিগত। দেখো তুমি তোমার লেবার বাড়াও, ক্যাপিটাল বাড়াও, অথচ তোমার প্রোডাকশন বেড়ে গেছে, তখন কখন সম্ভব? যদি তুমি টেকনোলজি ভালো ইউজ করো। অর্থনৈতিক উন্নয়নের সাথে সাথে কি হয়? কৃষিক্ষেত্রে অর্জিত আয়ের অনুপাত হ্রাস পায়। কোন দেশের অর্থনৈতিক প্রসারের একটি নির্দেশক হলো নিট প্রকৃত জাতীয় উৎপাদন বৃদ্ধি। নেক্সট, অন্য দেশগুলিতে কর্মক্ষম জনগণের বেশিরভাগ নিযুক্ত থাকে কৃষিক্ষেত্রে। মানে যে সমস্ত দেশ না উন্নত অর্থনীতির দেশ, উন্নত হয়নি, তাহলে সেখানকার বেশিরভাগ মানুষ কিসে কাজ করবে? কৃষিক্ষেত্রে কাজ করে, ঠিক আছে, অর্থাৎ প্রাইমারি সেক্টরের উপর ডিপেন্ডেন্ট। যদি জনসংখ্যা বৃদ্ধির হার জাতীয় আয় বৃদ্ধির হার অপেক্ষা বেশি হয়, তাহলে মাথাপিছু আয় কমবে। উল্টো টার্গেটের যে এটা উল্টে দিয়েছিল। অর্থনৈতিক উন্নয়ন হলো এমন একটি দেশ যার মাধ্যমে কোনো দেশের মাথাপিছু প্রকৃত জাতীয় আয় দীর্ঘকাল ব্যাপী বৃদ্ধি পায়, ঠিক আছে। তাহলে কি হলো? অর্থনৈতিক উন্নয়ন হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোনো দেশের মাথাপিছু প্রকৃত জাতীয় আয় দীর্ঘকাল ব্যাপী বৃদ্ধি পায়। এটা কি হয়? প্রক্রিয়া। তাহলে যেটা বললাম ফার্স্ট টার্মটা করাবো, ফার্স্ট টার্মটা করাই দিলাম। নেক্সট ক্লাসে ইউনিট 1 হলো, নেক্সট ক্লাসে আমরা ইউনিট 2 করে দেবো। 6টা ইউনিট শেষ করে দেবো, আমাদের ইকোনমিক্স পরীক্ষার আগে আমরা শেষ করব। তো ঠিক আছে, এই ক্লাসটা এখানেই শেষ করলাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করবে, আর কোনো কোশ্চেন ডাউট থাকলে তোমরা অবশ্যই দাগ নাম্বার দিয়ে কমেন্টটা লিখবে। কমেন্টে লিখবে এটা নিয়ে ডাউট হচ্ছে, তো আমরা পরবর্তী ভিডিও নিশ্চয়ই ওটা নিয়ে ডিসকাশন করে দেবো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধবদের একটু শেয়ার করবে। টাটা, বাই বাই, ধন্যবাদ।